হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম, তোমাদের কথা দিয়েছিলাম বাবলি চ্যাটার্জি বোনের আজকে ঘটনা তোমাদেরকে শোনাবো। একটা শর্টস ভিডিওর দ্বারা তোমাদেরকে কিছুটা আমি জানিয়ে রেখেছিলাম। এখন তোমাদের ঘটনাটা আমি বলি, খুব মনোযোগ সহকারে ঘটনাটা শোনো। হ্যাঁ, প্রত্যেক দিনের মতো ঘটনায় যাওয়ার আগে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, করে নিও। এটা আমার না, তোমাদেরই চ্যানেল। তোমরাই ঘটনা পাঠাও, আমি শেয়ার করি। তাহলে চলো, বাবলি চ্যাটার্জি বোনের ঘটনায় আমরা ফিরি। বলে, দিদিভাই, আমি যে ঘটনাটা তোমাকে বলছি এই ঘটনাটা একদম বাস্তব, আমাদের বাড়িতে এখনো পর্যন্ত ঘটছে দিদিভাই। তুমি বিশ্বাস করবে না আমরা কিভাবে থাকি। যখনই পূর্ণিমা অমাবস্যা আসে, ঠিক তার আগেই নয় মামার বাড়ি চলে যাই, না হলে মাসির বাড়ি চলে যাই, নয় পিসিদের বাড়ি চলে যাই। আর দেখো, প্রত্যেকটা অমাবস্যা পূর্ণিমায় কখনোই আত্মীয়র বাড়ি গিয়ে ওঠাটাও ঠিক না, বাড়িতেও থাকতে হয়। সেখানে গিয়ে আমাদেরকে এখনো পর্যন্ত সেই কুয়ো থেকে ভেসে আসা একটা আর্তনাদ, চিৎকার করা কান্না এখনো আমরা শুনতে পারি মধ্যরাতে। দিদিভাই, এর কি কোনো সলিউশন তুমি করে দিতে পারো? আমি বাবলিকে একটাই কথা বলি যে আমি খুব তাড়াতাড়ি তোমার বাড়ি একবার যাব, আমি কুয়োটা দেখতে চাই, আমি কুয়োটা দেখতে চাই। তো যাই হোক, ঘটনায় ফিরি। বাবলি বলে, দিদিভাই, আমার বাবা যখন জমিটা কেনে তখন ওই পাতকুয়োটা অলরেডি ছিল। আমার বাবা যখন মিস্ত্রি লাগায়, ভিত কাটা হচ্ছে, তখন প্রথম যিনি ভিত কাটেন আমাদের জমির, সেই মিস্ত্রি দাদাকে আমার বাবা বলেন যে এই কুয়োটা তোমরা বোঝাই করে দাও। কুয়োটা একটা জমির মধ্যে বেনানান লাগছিল, কুয়োটা সত্যি জমির মধ্যে একটা অড লাগছিল, যার জন্য বলে যে তোমরা যেরকম করে হোক এই কুয়োটাকে বোঝাই করো। কিন্তু যে দাদারা আমাদের জমির কাজ করতে আসে, ভিত কাটতে আসে, তারা বাবাকে বলেন যে দেখুন দাদা, আপনি যে বলছেন এই কুয়োটা বোঝাই করে দিতে, যদি বুঝে দেওয়া হয় আপনারই সমস্যা হবে। বাবা তখন বলল, কেমন সমস্যা? তখন তারা বলেন যে আপনার বাড়ি করতে তো প্রচুর সিমেন্ট বালি মাখতে, পাঁচিল উঠে গেলে পাঁচিলে জল দিতে যাতে ইটটা মজবুত হয়, তারপর যখন নিচে প্লাস্টার হবে তখনও জল দিতে, এই কুয়োর জলটা আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। এইটা কিন্তু আপনার জমিতে কুয়োটা আছে, একটা সুবিধে। তখন কিন্তু আমার বাবা তাদেরকে বলল যে ঠিকই বলেছো তো, তাহলে পরে একটা কাজ করো, তাহলে কুয়োটা থাক, কুয়োটা বাড়িতে যখন আছে তোমরা বলছো জলের দিতে সুবিধা হবে, তাহলে থাক। বাবা মিস্ত্রি দাদাদের কথা শুনে কুয়োটা কিন্তু আমাদের বাড়ির ঠিক পেছনে কুয়োটা রেখে বাড়ি করে। যাক, খুব ভালো কথা। বাড়ি আস্তে 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 তৈরি হয়ে ওঠে। আমরা বাড়িতে গৃহপ্রবেশ করলাম, গৃহপ্রবেশ করে আমরা বাড়িতে গেলাম। যখন আমরা বাড়িটা করি, তার আগে বলে রাখি, বহু মিস্ত্রি আমাদের ওই জমিতে কাজ করতে করতে অর্ধেক মাঝপথে রাস্তায় যাই বলো ছেড়ে দিয়ে দিয়ে চলে গেছে। তারা কাজ করতে আসতো না, আমার বাবা ছুটে ছুটে গিয়ে তাদের খুঁজে খুঁজে নিয়ে আসতো। কিন্তু তারা বাবাকে বলতো আমাদের অন্য জায়গায় কাজ ছিল, সেই কাজ ফেলে আপনার জমিতে কাজ করতে এসেছিলাম। এখন ওখানে আমাদের কন্ট্যাক্ট আগে থেকে নেওয়া ছিল, আমাদের যেতেই হবে। আমার বাবা অসহায়, বাবা জোর করে তো কাউকে কাজ করাতে পারবে না। তার মধ্যে বাবা দিনের দিন সবাইকে টাকা পেমেন্ট করে দিত। এরকম করে কম করে 20 থেকে 22টা মিস্ত্রি এসেছে আর গেছে কোনো রকমে। বাবা শেষের দিকে তো লোককে লোভ দেখিয়ে দেখিয়ে, মানে বেশি টাকা দিয়ে দিয়ে, বাবা দিনের দিন প্রচুর লোক লাগিয়ে বাবা কাজটা তুলে দেয়, যাতে বাড়িটা কমপ্লিট তো হয়ে যাক। যাক, কমপ্লিট হলো। দিদিভাই, খুব মনে আছে, গৃহপ্রবেশ হলো, বাড়িতে প্রচুর লোকজন আসলো, গৃহপ্রবেশ করে বাড়িতে আমরা প্রবেশ করলাম। পূর্ণিমার রাত, ভালো পূর্ণিমার দিন থেকেই বাড়িতে নারায়ণ পুজো দিয়েছিল, সত্যনারায়ণ পুজো দিয়ে আমরা বাড়িতে গৃহপ্রবেশ করি।
পূর্ণিমার দিন মানে দিনের বেলা যেরম তেরম করে চলে গেছে, পুজোর মধ্যে ব্যস্ত ছিলাম। রাতের বেলা প্রচুর লোক আমাদের বাড়িতে আসেন, যারা প্রসাদ খাবার নেন, নিয়ে ওনারা ওনাদের মতো একটা সময় সবাই চলে যায়। যখন পুরো ঘর ফাঁকা, রাত প্রায় তখন 11:30 12টা বাজে, আমরা সবকিছু গুছিয়ে রেখে শোবো। যখন আমরা শুয়ে পড়েছি, সবাই খুব টায়ার্ড, সারাদিন একটা নতুন বাড়িতে ঢোকা, সেখানে মানুষজন প্রচুর এসেছে, পুজো পার্বণ হই হই বাড়িতে। আমার বাবা আমাকে বলল, বাবলি তুই একটা কাজ কর, তুই ওপরের ঘরে আজকে শুয়ে পড়, মা আমি নিচের ঘরে শুই। কারণ উপরের ঘরে খাট পাতা ছিল, নিচের ঘরে খাট তখন পাতা হয়নি। নিচেও 2টো রুম, উপরে 2টো রুম আমাদের। আমি বাবাকে বললাম ঠিক আছে। আমি উপরে চলে গেলাম, আমার মা বাবা নিচে শুয়ে পড়লেন। ঠিক যখন মধ্যরাত, আমি আনুমানিক ঘড়ি দেখিনি, বলতে পারবো না সময় কটা, দিদিভাই একটা এরকম করে একটা কান্না, নাকে নাকে একটা কান্না, খুব বিকট কান্নাটা। সেই যে কান্না আমি শুনেছি, সেই কান্না আমি কাউকে এক্সপ্লেন করতে পারবো না। সেই কান্নার আওয়াজটা কেমন ছিল, কেউ যদি বলে কান্নার আওয়াজটা কেমন ছিল, আমি বলতে পারবো না। কারণ কোনো মানুষের কান্নার শব্দ এইরকম হয় না। দিদিভাই খুব ভয় ভয় আমি উঠে বসলাম, কোথায় আওয়াজ হচ্ছে, কি ব্যাপার। আমি ভয় ভয় উঠে বসে চুপ করে খাটের ওপর বাবু হয়ে বসে আছি। কান্নার শব্দটা তখনও নেকে নেকে গলায় ভেসে আসছে। আস্তে আস্তে আওয়াজটা যেন আমার কানে খুব জোরে হতে থাকছে। আমি ভাবলাম বাবা এরকম করে কে কাঁদছে। প্রথমে আমি ভেবেছি হয়তো কোনো কুকুর বা বিড়াল হয়তো কান্না করছে। আমি এটাই ভেবেছি যে বিড়াল বা কুকুর কেউ মনে হয় কাঁদছে। এছাড়া আমার মাথায় হট করে কিন্তু কোনো নেগেটিভ চিন্তাধারা আসেনি ওই মুহূর্তে। কিছুক্ষণ কান্না হওয়ার পর কান্নাটা আপনা থেকে থেমে গেল। আমি বললাম যাকগে, কুকুর বা বিড়াল ছিল মনে হয় চলে গেছে। আমি কিন্তু পাশ ফিরে শুয়ে পড়লাম। চলে গেল সেই পূর্ণিমার রাত, প্রথম গৃহপ্রবেশের রাত। পরের দিনকে আমাদের বাড়িতে আমাদের পাড়ার 2জন মহিলা আসে। 2জন মহিলা আলাপ করতে আসে। এসে আমার মাকে বলল, কি দিদি নতুন বাড়ি করলেন নাকি? দেখলাম তো বাড়িটা করছেন দিদি, আসলাম আলাপ করতে, আমরা আপনার প্রতিবেশী। আমার মা খুব আপ্যায়ন করে হাসি মুখে তাদেরকে ডেকে ঘরের ভিতরে বসালো। মা বলল, যাক দিদি আপনারা 2জন এসছেন, খুব ভালো লাগলো। যখন এসছেন আমরা তো সকালে চা খাবো, এখন আপনারা একটু চা খান। তারা তখন বলল, না 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 না, আমরা চা খেয়ে এসছি, আমরা অনেক সকালে উঠেছি, গাছে ফুল তুলছিলাম, তো আমরা দেখলাম যে লাইট জ্বলছে দোতলায়, ভাবলাম আপনারা মনে হয় গৃহপ্রবেশ করে এসছেন। আমার মা বলল, হ্যাঁ কালকেই তো গৃহপ্রবেশ করে ঢুকলাম, পাড়ায় অনেক কাউকেই বলেছিলাম, কিন্তু আপনারা কোন বাড়ির? তখন ওনারা বললেন, পূর্ব দিকের গলির ওই কলা বাগান আছে, ওই ভিতরে আমরা থাকি, মানে আমাদের মানে পাড়ায়, কিন্তু আমাদের এলাকার না। তখন আমার মা বললেন, আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো আপনারা আসলেন, আপনাদের সাথে কথা বলে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। তখন তারা আমার মাকে বললেন, দিদি একটা কথা বলবো। মা তখন বললেন, হ্যাঁ বলুন না, এত কিন্তু কিন্তু করছেন কেন, কি বলবেন বলুন, কিছু লাগবে? আমার মা ডিরেক্ট ওই লাগার কথা, মানে মায়ের মন এতটাই সৎ সরল প্রকৃতির মানুষ। মা কোনো গরিব আসলেও তাকে, মানে যারা আসে না ভিক্ষা করতে, তাদেরকে মা চাল ডাল আলু সবজি যা থাকে দেবে, আবার 100-200 টাকা হাতে গুঁজে দেয়, বলে চাল ডাল তো খাবে, ওর মশলাপাতি তেলও তো লাগতে পারে, যাই হোক 100-200 টাকা এরকম মা দিয়ে দেয়। মা সেরকমই ভেবেছেন হয়তো ওই ভদ্রমহিলা 2জন এসছেন কোনো কিছু চাইতে, যেরকম ভাবে বলছে যে একটা কথা বলবো। তখন ভদ্রমহিলা দুটো বলছে,
যে না না আমাদের কিছু লাগবে না দিদি, আমরা একটা কথা আপনাকে বলতে এসেছিলাম, আসলে আপনাদের কোনো ছেলে নেই? তখন আমার মা বলল যে না, আমার একটি মেয়ে, আমি আমার হাজবেন্ড, তিনজন। বললো আচ্ছা আচ্ছা, দাদা কোথায় চাকরি করেন? তো মা সব বৃত্তান্ত ওনাদের বলেন, গল্প করছেন। হঠাৎ করে দুজনের মধ্যে একজন আমার মাকে বললেন, দিদি বাড়িটা যখন কিনেছিলেন একটু খোঁজ খবর করে তো কিনতে পারতেন। আমার মা বললেন, খোঁজ খবর করে কিনতে পারতেন মানে? বাড়ি আবার কিনবো, খোঁজ খবর কি করে কিনবো? কেন বলেন তো, কি ব্যাপার দিদি? তখন যিনি আগে কথা বলছিলেন ভদ্রমহিলা, তখন উনি আমার মাকে বললেন, আসলে আপনারা তো জানেন না, আহ, এই জায়গাটা না ভালো না, এখানে অনেক রকমই চিৎকার, অনেক রকম আওয়াজ, কান্নার শব্দ শোনা যায়। তখন মা বলল, তাই নাকি? এ মা, এইসব তো আমরা জানি না, এইসব কেন বলেন তো দিদি? এখানে কি পূর্বে কোনো ইতিহাস আছে, এরকম কোনো ভয়ানক ঘটনা ঘটেছিল? তখন তারা বলেন, না 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 না, আমরা ওসব জানি না, আমরা অ্যাকচুয়ালি সত্যি হয় নাকি তাও জানি না, আমরা স্থানীয় কিছু লোকের মুখে শুনেছি জায়গাটা ভালো না, আপনারা বাড়ি করে এসছেন। কালকে বিকেলবেলা মুদিখানা দোকানে যা আলোচনা হয় আর কি, সবাই বলছিল যে এরকম ওখানে বাড়ি করে এসছেন, একটা ছোট্ট ফ্যামিলি, বাড়িটা বেশ ভালোই করেছেন, আজকে মনে হয় গৃহপ্রবেশ হচ্ছে, কিন্তু ওনারা কষ্ট করে বাড়িটা করলেন, ওখানে কি থাকতে পারবেন? এই জন্য আসলাম। আমার মা তখন হেসে বললেন, দিদি আপনাদেরকে বলছি, আপনারা যখন পুরো বিষয়টা জানেন না কি ব্যাপার কি, তাহলে এইসব বলে বেকার আমাদের ভয় কেন দেখাচ্ছেন? ও কিছু হবে না, আমরা ভগবান বিশ্বাস করি, ভগবান আমাদের ঘরে আছেন, আমাদের ইষ্ট দেবতা নারায়ণ উনি আছেন, আমাদের কিছু হবে না। তখন ওনারা বললেন যে না না, কিছু হবে না তো আমরাও জানি, আর আমরা শুধু আপনাকে একটুখানি সাবধান করে গেলাম। তো মা বলল ঠিক আছে। ওনারা কিন্তু চলে যান। ওনারা চলে যান, কিন্তু আমার মায়ের কোথাও গিয়ে মাথায় একটা প্রেসার পড়ে যায়। আমার মা কিন্তু যতই ওনাদের কথাটা নেগলেন্সি করুক না কেন, মা কিন্তু মাথার মধ্যে বসিয়েই নিয়েছে যে এই বাড়িতে নিশ্চয়ই কোনো কিছু আছে। আমাকে আমার মা যখন বলেন, দুপুরবেলা লাঞ্চ টাইমে ডাইনিং টেবিলে বসে মা আমাকে বলছে, বাবলি আজকে খেয়ে নে, খেয়ে নিয়ে জামা কাপড় যত জিনিস যেখানে যেখানে রাখা আছে, শোকেস, তোর যে সাজা গোজার জিনিস, তুই উপরে থাকবি, উপরের রুমে সব সাজিয়ে নিবি, চল এক এক করে ধরি খাওয়া দাওয়ার পর। আমি মাকে বললাম, এখন আমি পারবো না মা, এখন আমি খেয়ে রেস্ট করবো, রাতে আমার ঘুম হয়নি। মা তখন বলল, হ্যাঁ নতুন বাড়ি তো ওরম হয়, কিন্তু আমি তোর বাবা ঘুমিয়ে পড়েছি, খাটাখাটনি শরীর। আমি তখন মাকে বললাম, মা একটা কথা বলবো? আমার মা না পুরো কাটা হয়ে বসলো ডাইনিং টেবিলে, মা খাবার রেখে দিয়ে চুপ করে আমার কথা শুনছে। মা আমাকে বলছে, কি হয়েছে রে বাবলি বল। আমি মাকে বললাম, মা কালকে রাতে তোমরা কোনো রকম কুকুর বা বিড়ালের কান্নার শব্দ পেয়েছো? আমাকে মা বলল, কান্নার শব্দ? না তো। আমি বললাম, মা তোমরা তো নিচের তলায় ছিলে, আর তোমরা তো আগে শুনবে। জানো মা, আমি কিন্তু রাতের বেলা, কটা বাজে বলতে পারবো না, আমি রাতের বেলা ফোনটা চার্জ দিয়ে রেখেছিলাম, আমি কিন্তু আবার শুনতে পারি মা, কান্নার আওয়াজ কিছুক্ষণ পর আবার কমেও যায়, মানে থেমে গেল। তখন মা আমাকে বললো, আরে দূর ওইসব কিছু না, কুকুর বিড়াল হয়তো কান্নাকাটি করছিল, বাদ দে। আমরা কিন্তু জামা কাপড় গোছাতে লাগলাম। খাওয়া দাওয়ার পর ঘর গোছাচ্ছি। সন্ধেবেলা মা সারা ঘরে ধুনো দিলেন, ধূপ দিলেন, প্রদীপের শিখা সারা ঘরে ঘোরালেন। মা বললেন, জানিস তো বাবলি, তোর বাবাকে আসলে না একটা কথা বলবো, রাতে ডিনারে একসাথে খাস কিন্তু। আমি বললাম ঠিক আছে, কারণ বাবলি জানায় ওর কিন্তু খুব ফ্রি ফায়ার যে গেমটা আছে ও সেটা খেলে, ওর খুব বাজে একটা নেশা, ও রাত জেগে জেগে গেম খেলে। কিন্তু সেই দিন যেহেতু উনি বাড়িতে অনেক কাজ হয়েছে প্রথম দিন, ও কিন্তু সেই দিনকে ঘুমিয়ে পড়েছিল। ও প্রায়শই কিন্তু জেগে থাকে রাতে, ভোর রাতে ঘুমায়। তখন আমি মাকে বললাম যে মা, তুমি কি বলবে এমন, আমাকে বলো না। মা আমাকে বলল, না ডাইনিং এ যখন বসবি তখনই বলবো,
শুনবি। আমি বললাম ঠিক আছে। মা শুধু বলল, দুজন মহিলা এসেছিল দেখেছিলিস না? আমি বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা বললেন যে হ্যাঁ, মহিলা দুটো এমন কিছু কথা বলে গেছে যেটা তোর বাবাকে শোনাবো। আমি বললাম ঠিক আছে। আমি আর কোনো ওদিকে কর্ণপাত করিনি, কারণ আমাকে আমার টিমের যারা মেম্বার্স আছে তারা মোটামুটি অনেকক্ষণ ধরেই মেসেজ করে করে ডাকছে, গেম খেলতে যেতে হবে। রাত 9টা বাজে। আমাকে মা বলল, দেখ বাবলি, 10টা থেকে 10:30টার মধ্যে রাতের খাওয়া কিন্তু কমপ্লিট করবি। আমি কিন্তু ডাইনিং টেবিলে একবার তোকে হাঁক দেবো, ওপর থেকে যদি নিচে না নামিস আজকে রাতের খাওয়া বন্ধ। আমি বললাম তুমি একবারের জায়গায় দুবার ডেকো, নাহলে ফোন করবে। যাই হোক, আমি উপরের ঘরেই থাকি বেশিটা সময়। আমি উপরে চলে গেলাম। মা রান্নাঘরে কিছু বাসন টাসন বের করে গোছাতে লাগলো। রাত্রেবেলা বেল বাজলো, বুঝতে পারলাম বাবা এসছে। বাবা ঢুকলো। তারপর বাবা মা কি আলোচনা করছে, দুজনের মধ্যে কি কথা হচ্ছে। বাবা ঢোকার ঠিক 8 ঘন্টা 35 মিনিট পর মা 8 ঘন্টা 35 মিনিট পর বাবা বাড়ি আসার মা আমাকে ডাকলেন, বাবলি খাবি আয়। আমি মায়ের মোটা মোটা ভারী গলা শুনে ভাবলাম নিশ্চয়ই কোনো বাবা মায়ের মধ্যে কিছু একটা চাপা উত্তেজনা আছে। মায়ের কিন্তু মাথা গরম। আমি ছুটে নামলাম। মা আমাকে বললো ডাইনিং এ বস। বসলাম। বাবা দেখলাম মুখটা ভার করে আছে। মা তখন বাবাকে বলল, দেখো তোমার হিসাবপত্র নিয়ে তুমি নিজে হিসাবপত্র রাখো। কালকে তো তুমি হিসাব করলে, তুমি যে ক্যাটারিং এর লোক বলেছিলে তাদের কত টাকা কি দিয়েছো, তোমার তো সবই লেখা থাকে, তুমি তো নোট করো। তারপরেও তোমার ভুলটা হয় কি করে? তখন আমি বুঝতে পারলাম, ও আচ্ছা, তার মানে কালকে গৃহপ্রবেশের যে ক্যাটারিং দেওয়া হয়েছিল, বাড়িতে লোকজন খাওয়ানো হয়েছে, ওই বিষয় নিয়ে কোনো কথা হয়েছে। তার মানে আমাকে নিয়ে কোনো কথা না। কারণ বাবলি যেহেতু ফ্রি ফায়ার খেলে, তো বাবলি সেখানে ভাবে যে বাবাকে সবসময় মা বলে আজকে তোমার মেয়েটা করেনি, ওটা করেনি, সেটা করেনি। তো বাবা চিৎকার করতে থাকেন। আমি ভাবলাম আজকে বোধহয় আমি বকা খাবো। তারপর দেখলাম যে না, বিষয়টা অন্য। সেটা হচ্ছে হিসেব নিয়ে। তখন বাবা বললো ঠিক আছে, তোমাকে তো চাপ নিতে হবে না, আমি দেখছি। এইবার আমার বাবা মা কথা বলা শুরু করলো। আমি খাচ্ছি। আমি যত তাড়াতাড়ি পারি খেয়ে নিই। সেদিন ডবল ডিম মা রান্না করেছে। ডিম আমার অতি প্রিয়, কিন্তু তাড়াতাড়ি উঠবো বলে আমি মাকে বললাম একটা ডিম দাও মা, পেটটা কিরকম লাগছে। মা বলল, বল খেলতে যাবি, তোর পার্টনাররা ডাকছে, দেরি হচ্ছে বলে। তোকে না একদিন আমি সত্যি এমন পিটাবো। যাই হোক, তখন বাবলি চুপচাপ খাচ্ছে। বাবলি বলছে, দিদি ভাই। আমার মা বলা শুরু করলো। মা বাবাকে বলছে, সকালবেলা দুজন ভদ্রমহিলা এই পাড়াতেই থাকেন, একটু দূরে। মানে আমাদের পাড়াতে না, মানে আমাদের পাড়াতে থাকে, সরি, আমাদের এরিয়াতে না। ওই কলা বাগান কোথায় আছে, ওখান থেকে দুজন মহিলা এসেছিলেন। বাবা বলল আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বললো ওনারা? তখন আমার মা বললেন, আরে জানো না, ওনারা যা বললেন না, সত্যি শোনার পর আমার খুব চিন্তা বেড়ে গেছে। তারপর মেয়ে যা বলছে। আমি তখন মাকে বললাম, আমি আবার কি করলাম, আমি কি বলেছি? তখন আমার মা বললেন, তুই রাতের বেলা বললি না মা কালকে মধ্যরাতে কে যেন কাঁদছিল। আমি তখন বললাম, হ্যাঁ বললাম তো, কুকুর বা বিড়াল কাঁদছিল, কিছুক্ষণ কাঁদার পর চুপ করে গেছে। আমি এই বলাতে কি আছে? তখন আমার মা আমার বাবাকে বললেন, যে মহিলা দুটো এসেছিলেন, ভদ্রমহিলা দুটো বললেন, আপনারা যখন জমিটা কিনে বাড়ি করেছেন একটুখানি খোঁজ খবর নেননি? এই বাড়িটার মধ্যে অনেক রকম চিৎকার, কান্নার শব্দ এরকম নাকি শোনা যায়। এখানে নাকি আশেপাশে লোকালিটির লোক এই জিনিসটা জানে। কিন্তু কি গো, আমরা তো এখানে আসা যাওয়া করেছি দিনের পর দিন, এই জায়গাটা তৈরি হলো, তখন তো আমাদের পাড়ার কেউ সাবধান করেনি, করলে তো আমরা বাড়িটা করতাম না। আমার বাবা তখন বললেন, ওসব তুমি প্রসঙ্গ বাদ দাও তো, লোকের কথায় কর্ণপাত করো না, মানুষে মানুষের ভালো দেখতে পারে না। বলেছে বলেছে, কি আছে, ছাড়ো তো সব। তখন আমি আমার মাকে বললাম, মা ভদ্রমহিলা দুটো এসেছিলেন, ওনাদের এমনি আমি সুবিধা খুব ভালো বুঝছিলাম না। আমি মা দেখেছি ওপর থেকে, ও ছাড়ো, ওসব কান দিও না। যাই হোক, তখন আমার বাবা একটাই কথা বললেন,
তবে আমার মনে হয় মহিলাটি, দুজন মহিলা যা বলেছে কিছু হলেও তো, তখন মা বললো তার মানে, বলছে দেখো বাড়িটা করার সময় কত মিস্ত্রি বলো তো এসেছে গেছে, একটা বাড়ি করতে আমাদেরও তো কত বন্ধু বান্ধব বাড়ি করেছে, করছে, এখনো পর্যন্ত হাত দিয়েছে। দেখো একটা দুটো লেবার মিস্ত্রি নিয়ে এসেই পুরো বাড়ি কমপ্লিট করছে, টাইম লাগছে। কিন্তু আমাদের এই বাড়ি করতে বলো তো কতগুলো লেবার মিস্ত্রি চলে গেছে, টাকা তো দিনের দিন দিয়ে দিতাম, এও না যে টাকা পাইনি। বলো তো কিছু তো একটা ব্যাপার আছে। আমার মা আমার বাবাকে বললেন, কি বলছো তুমি, কি করব এখন, এত টাকা সব ঢেলে একটা বাড়ি করলাম দোতলা, পুরো মার্বেল টার্বেল করে তো লাখ টাকা খরচা হলো, এখন কি করব বলো তো, যদি কোনো খারাপ বেরোয়। আমার বাবা হেসে বললেন, আরে দূর, তোমাকেও না সত্যি মজা করছি, ওসব কিছু নেই। বাবা উঠে চলে গেলেন, বাবার খাওয়া হয়ে গেছে। এবার বলে রাখি, এই যে বাপলি চ্যাটার্জি বোন যে ঘটনাটা বলে বাড়ি করতে মিস্ত্রি লেবার চলে যাওয়া, এইটা যখন বারাসাত দত্তপুকুরে আমার বাড়ি যখন হচ্ছিল, তখন কতগুলো যে মিস্ত্রি আর কতগুলো যে লেবার এসেছে আর গেছে ধারণার বাইরে। আমাদের বাড়ির প্রত্যেক দিন 4টে 5টা করে লেবার মিস্ত্রি হেল্পার যারা আসতো সবাইকে দিনের দিন টাকা কিন্তু দিয়ে দেওয়া হতো, দিনের দিন। এমনকি আমার সামনে যখন আমাদের ঘরের ভিতরে কার্নিশ বলে না, যে একটা জিনিসপত্র রাখার দেয়ালের মধ্যে কার্নিশ মতো করা থাকে, যখন ওটা হচ্ছে সেলফ যখন হচ্ছে, তখন ওই ছেলেটাকে, আমার মা ছিলেন, আমার হাজবেন্ড ছিলেন, আমি ছিলাম, আর তখন আমাদের ছেলে অনেক ছোট, প্রিন্স। তো আমার মা বলল যে বাবু, পুরো ঘরটাই তো হয়ে গেছে, এই সাইডের যে বেটোগুলো করছো আর যা যাবতীয় টুকটাক কাজ আছে তুমি করে দিও, অনেক মিস্ত্রি এরকম এসেছে, সবাই বলছে কেউ আর দুদিন করে আর আসছে না। আমাদের ওই দাদাটা আশ্বাস দিল, মাকে বলল, আপনাকে চিন্তা করতে হবে না মাসিমা, আপনার বাড়ির অর্ধেক তো হয়েই গেছে, অর্ধেক বলতে কি 70% হয়ে গেছে, 30% বাকি। আপনার পুরো বাড়ি আমি যা যেখানে যেরকম আছে কমপ্লিট করে তারপরেই ছাড়বো। কিন্তু পরের দিন সে আর আসেনি। এমনকি তার একজন লেবারের টাকা, লেবার চলে গেছিল বলে বলল কালকে এসে ওই নেবে টাকা, আমি নেব না, সেই 500 টাকা পর্যন্ত নিতে আসেনি। লাস্টে আমি, আমার মা ওনার বাড়ি গিয়ে টাকাটা দিয়ে আসি। ওনাদের জিজ্ঞেস করি কাজটা আপনারা করতে গেলেন না কেন, ওনারা চুপ। এরকম অনেক লেবার মিস্ত্রি গেছে এসেছে। আর এই ঘটনাটার মাধ্যমে তোমরা সতর্ক হয়ে যাও যারা বাড়ি করছো বা করবে, যদি কোনো মিস্ত্রি লেবার তোমাদেরও বাড়ি করতে করতে হঠাৎ করে কোনো ঝামেলা যদি না হয়, টাকা পয়সার গন্ডগোল যদি না থাকে, ধরো করতে করতে আর আসছে না, ভাববে যে সেই মিস্ত্রি লেবার ওদেরকে রাতের বেলা কোনো খারাপ জিনিস স্বপ্ন দেখায়। সেটা আমরা একদম শেষে গিয়ে জানতে পেরেছিলাম। একজন বেটে খাটো একজন আমাদের বাড়িতে কাজ করছিলেন মিস্ত্রি, হঠাৎ করে আসলেন না, দুদিন কাজ করলেন, করার পর আসলেন না, সামান্য একটু কাজ পড়ে আছে। আমার মা, যখন মাকে বললাম, আমার তো মানে তোমাদের দাদাভাই কাজের মধ্যে থাকতেন, সব সময় ছোটাছুটি সম্ভব হতো না, আমি তো প্রিন্স ছোট, আমি তো বেরোতামই না বাড়ি দিয়ে, আমার মা বাবাই এখান থেকে গিয়ে সব কিছু করতেন। আমার মা গেলেন, মাকে বললাম, মা বলল আমি ওনার বাড়ি যাচ্ছি। সকালবেলা ওনার বাড়ি খোঁজ করে করে যাওয়া হয়। ওনাকে মা বলছে, উনি চা খাচ্ছেন বাড়িতে বাইরে বসে, শীতকাল ছিল। মা বলছে, দাদা আপনি হট করে কেন চলে আসলেন, একটু কাজ ছিল কাজটা ছেড়ে দিলেন কেন? সেই যে লোকটির মুখ, গাইস তোমাদের কি বলবো, দেখার মতো ছিল। মুখটা না ছোট্ট হয়ে গেছে, মানে কত টাকা আমাদের জমি থেকে চুরি করে নিয়ে এসছে। আমার মা বলছে, কি হলো দাদা, কিছু বলছেন না? তখন ওই দাদা ওনার ওয়াইফকে বলছে, মাসিমাকে চা দাও, মাসিমাকে চা দাও, বসুন, চেয়ার দেয়, মাকে চা দেয়। সকালবেলা
মা চা খায়। চা খাবার পর মা বলছে, কি হলো, তুমি কাজটা করলে না কেন? একটুখানি বাকি আছে, কিছু বললেও না। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি বাড়িটায় ঢুকবো, গিয়ে প্রবেশ করে তোমরা এরকম করলে হয়? এর আগেও এরকম মিস্ত্রি লেবার, আমি তো টাকা পয়সা কোনো গন্ডগোল করি না, চা চাও তাই দিয়ে দিচ্ছি। তখন সে বলল যে দিদি, ওই জায়গাটা না মনে হয় ভালো না। আমি আসার পর খুব একটা বাজে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন সেটা বলেনি। স্বপ্ন দেখেছি আমি কাজ করবো না, আপনি অন্য কাউকে নিয়ে, অল্প একটু কাজ আছে দিনের দিন করিয়ে নেন। আমার মা কিন্তু এই কথা এসে বলেছিলেন। তারপর যাই হোক, ওই বাড়িতে তো আমি বাস করতে পারিনি, বহুবার ঘটনা দিয়েছি, ভিডিও পর পর আছে আমার ভূতের বাড়ি। আমি তো ভূতের বাড়ি বলেই ওইটাকে আখ্যা করি, কারণ সত্যি ওটা ভূতেরই বাড়ি। আর আজও পর্যন্ত কোনো মানুষ ওখানে বাস করছে না। আজও পর্যন্ত বন জঙ্গল হয়ে, ঘরের ভিতরে গাছের থেকে গিয়ে গাছপালা হয়ে, উপরে মানে চারপাশ দিয়ে গাছ হয়ে গেছে। আমি গেছিলাম বহু বছর পর, একবার দেখেছিলাম। যাই হোক, আর খবরও নিয়েছি ওখান থেকে। আমাদের অনুপম ভাই, অনুপম দেখবে আমাদেরকে, অনুপম দত্ত কমেন্ট করে, ওই ভাইও কিন্তু দত্তপুকুরে থাকে। ভাই জানে আমার বাড়ি কোথায় ছিল, ভাই খুব ভালো করেই জানে। তো সেখানে গিয়ে এইখানেও সেম কেস। তোমাদেরও বলে রাখলাম, যদি তোমরা বাড়ি ঘর করতে গিয়ে দেখছো যে কোনো ঝামেলা নেই, কোনো পেমেন্টের কোনো ঝামেলা নেই, সব কিছু ঠিক, কিন্তু লেবার মিস্ত্রিরা আসছে না, হঠাৎ করে কাজ বন্ধ, আসবে বলে করবে বলে করছে না, তখনই ভাববে কোনো জমিতে গন্ডগোল আছে। তারা বলছে না, তারা কাজটা করতে আসছে না। ভাই, টাকার জন্য তারা কাজ করে, যেই প্রান্তে টাকা পাবে চলে যাবে, তাহলে তারা কেন কাজ করতে আসবে না? আমাদের বাপলি বলে, দিদি ভাই, ঠিক পূর্ণিমা আসলো, আমরা কিন্তু কোনো রকমে চলছিলাম, একটা সন্ধ্যের পর একটা গা ছমছমে পরিবেশ তৈরি হতো, মানে আতঙ্ক একটা মনের মধ্যে লাগতো। মা কোনো সময় আমাকে বলছে, মা হয়তো ডাইনিং এ বসে টিভি দেখছে, টিভিটা মিউট করে, বাবলি তুই এসছিলিস, বাবলি, এ বাবলি করে চিল্লাচ্ছে। আমি তখন মাকে বলতাম, না মা, আমি তো উপরে, আমি নামিনি। মানে আমি বুঝতাম মা একটা কোনো ভয় পাচ্ছে। মা অনেক সময় বলতো যে আমি টিভি দেখছি, হঠাৎ করে না মনে হলো আমার পাশ দিয়ে কেউ একটা চলে গেল। সরি, আমি মানে সোফায় বসে যে টিভিটা এরম করে দেখছি, মনে হলো আমার চোখের সামনে দিয়ে কেউ ছুটতে চলে গেল। আবার ভাবলাম অনেকক্ষণ টিভির দিকে তাকিয়ে রয়েছি, ঘরটা অন্ধকার, হয়তো হয় না চোখের মধ্যে একটা ধাঁধা, এরকম কিছু। বহুবার এরকম আমাদের বাড়িতে হয়েছে। বাবলিও অনেকবার অনুভব করেছে যে ওর যে রুমের দরজা, বলছে আমি দরজা বন্ধ করে রুমের ভিতরে রয়েছি, এসে টোকা দিচ্ছে। দুবার টোকা দিয়েছে, ও আসছি দাঁড়াও, ভেবেছে মা এসছে বা বাবা এসছে, খুলে দেখে মা বাবা কেউ নেই। ও যখন সিঁড়ি দিয়ে নেবে একটু উকি দিয়ে বলছে যে কি গো মা, তুমি এক্ষুনি এসছিলে, বাবা এসছিলে? বলছে না তো। মানে এরকম ওদের বাড়িতে হতে লাগলো, শুরু হলো। যখন আমাবস্যা আসলো, বলছে দিদি ভাই, রাতের বেলা সেই কান্না, আর সেদিনকে আমি রাতে গেম খেলছিলাম, দিদি ভাই, এত করুণ কান্না, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না দিদি ভাই। যদি সেই কান্না কেউ না নিজে শোনে, কেউ বিশ্বাস করবে না, কারণ ওই যে আর্তনাদ, কি যে বিকট, শুধু আমি জানি, আমি শুনেছি। আর একটা কথা বলি দর্শক বন্ধুরা, এই যে কান্নার আর্তনাদ, যেটা আমাদের বোন বাবলি বলছে, আমি বলছি একটা রিয়েল স্টোরি, বাবলি যেটা বলছে একদম বাস্তব। ওদের যে কান্না এতটা ভয়ঙ্কর না বন্ধুরা, তোমরা বিলিভ করবে না, তোমরা বিলিভ করবে না। আমাদের বাড়িতে আমি যখন, আমি একা এখানে শুতাম, মা বাবা ভিতরের ঘরে শুতো, পাশে আমাদের ঘর আছে দুটো, আমি শুয়ে রয়েছি রাতের বেলা, তখন প্রায় 1:30 বাজে, 1:30 দিয়ে ভোর 4টে যে আজাম পড়ে, ততক্ষণ কান্নার শব্দ আমি শুনেছি। মনে হচ্ছে কাঁদছে, মনে হচ্ছে হাসছে, একসাথে 2-3 জনের কান্নার আওয়াজ, সাথে হাসির শব্দ। সে যে কি বিকট, নাকে নাকে এই কান্নার মধ্যে একটা হাসি জড়াও, আমার পুরো গা কাটা দিয়েছে। দেখো, দেখো ভালো করে দেখো, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, একটু স্ক্রিন জুম করে দেখলে বুঝতে পারবে। দেখো, একটু জুম করে দেখলে বুঝতে পারবে।
পুরো শরীর কাটা দিয়েছে। আমি নিজে সেই ফিলিংস, আমি সেই অনুভূতি আমি জানি। সেই কান্না যে শুনেছে সেই শুধু জানে যে কতটা ভয় লাগে। যে শুনিনি সে কখনো বিশ্বাস করতে পারবে না বা ধারণা করতে পারবে না কান্নাটা কতটা খতরনাক হতে পারে। বাবলি বলে, দিদিভাই আমি গেম বন্ধ করে মাকে ফোন করি, আমার মা ফোন তোলে একবারে, রিংও হয়নি। আমার মা আমাকে বলল, বাবলি তুই কি কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস আস্তে আস্তে? আমি বললাম, হ্যাঁ মা, তুমি কি শুনতে পাচ্ছ? বললো, আমি ভেবেছি তুই ঘুমাচ্ছিস, আমি তো তোকেই ফোন করতাম। আমি বললাম, মা আমার খুব ভয় লাগছে মা, তুমি আর বাবা উপরে এসো মা, আমি নিচে নামতে পারবো না। আমাকে মা বলল, দাঁড়া তোর বাবাকে আমি বলছি। যখন আমার মা ফোনে আমি আছি, আমার বাবাকে যখন বলছি, কি গো, আমার বাবা অলরেডি জেগে, আমার বাবা বলছে আমি জেগে আছি, আমি ফোনে মায়ের শুনছি। বাবা বলল, ওকে বলো আমি যাচ্ছি। আমার বাবা আসে, বাবা এসে গেটে নক করে, আমি মা বাবার কাছে এসে শুই। তারপর এখনো পর্যন্ত সেম জিনিস, পূর্ণিমা অমাবস্যা যদি শনিবার মঙ্গলবার পরে বেশি হয়, আমরা কখনো কখনো আত্মীয় স্বজনকে বলে দিয়েছি সবাইকে, সবাই বলেছে পূর্ণিমা অমাবস্যা আমাদের বাড়ি চলে আসবি। কিন্তু এটা কি সম্ভব? প্রত্যেক মাসে অমাবস্যাও পড়ে পূর্ণিমাও পড়ে, এটা কি সম্ভব? বাড়ি ছেড়ে ছেড়ে চলে যাব, যদি চুরি হয়ে যায়, ওই দিকটা পুরো ফাঁকা। আমরা এমন পরিস্থিতিতে এখন পড়ে আছি, বলে বোঝাতে পারবো না। আমাদের বোন বলে, দিদিভাই আমার বাবা একজন মুসলিম ওঝাকে নিয়ে আসছে, সেই কালো রঙের, পুরো মাথা থেকে পুরো একদম পা পর্যন্ত ঢাকা, মাথার মধ্যে সেই ওড়নার মতো বাঁধা। উনি যখন আসেন তখন আমার মা অনেক কথা বলেন, মানে যেইগুলো বাড়ির মধ্যে হয় যা দেখেন। উনি একটাই কথা বলেন যে তোদের এই কুয়োটা খারাপ, তোদের এই কুয়োটা বাড়ি করার আগেই বন্ধ করে দেওয়া দরকার ছিল। আয়না, কুয়ো, এগুলো হয় খারাপ মানে যে আত্মা হয় না, খারাপ আত্মাদের যাওয়া আসার রাস্তা। আয়না আর কুয়ো, ওই জন্য বলে রাতের বেলা আয়না চাপা দিয়ে রাখো, আয়না ঢাকা দিয়ে রাখো, আয়না দেখো না। কারণ হতে পারে আয়নার ভিতর দিয়ে তুমি মুখ দেখতে গিয়ে তুমি আয়নার ওপারে চলে গেলে, যেখান থেকে তুমি জীবনেও আর বেরোতে পারবে না, তুমি আর এই দুনিয়ায় ফিরে আসার পথ পাবে না। আমাদের যে তান্ত্রিক এসেছিলেন, আমাদের বাপলি বোন বলেন, দিদিভাই সে বলে যে এই কুয়োটা হচ্ছে একটা খুব মানে ভয়ানক কুয়ো, আর এটা হচ্ছে নরকের পথ। এখান থেকে খারাপ জিনিস আসা যাওয়া করে। আর এখানে এর আগে অনেক কিছু ঘটেছে, উনি যেটা ফিল করেন। পুরো জমিটা ঘোরেন, ঘুরে বললেন এই কুয়োর মধ্যে আত্মা আছে, সে কাঁদে, সে ওখানে মানে আটকে রয়েছে। মানে কি হয়েছে শোনো, বিষয়টা হচ্ছে যখন কোনো মানুষ মারা যায়, নয় সে উপরে যায় আর নয় সে পাতালে চলে যায়। যে আত্মাটা আছে একজন মহিলার, সেই আত্মাটা না উপরে যেতে পেরেছে না পাতালে গেছে, সেই কুয়োর মধ্যে দমবন্দি হয়ে আটকা পড়ে আছে। সে কাঁদে তাকে উদ্ধার করার জন্য, কিন্তু তাকে উদ্ধার করা তো সহজ না, যে তাকে উদ্ধার করে ওখান থেকে তার আত্মা মুক্তি দেবে। কারণ কে সে মহিলাটি আজ পর্যন্ত আমরা কেউ জানতে পারিনি যে কে। কুয়োটা আমরা বন্ধ করার চেষ্টা করলেও করতে পারবো না। আমাদের তান্ত্রিক যিনি মুসলিম বাবা এসেছিলেন, উনি বললেন আপনাদের এরম করেই থাকতে হবে, আর না হলে পারে এই কুয়োর মধ্যে যার মহিলার আত্মা আছে, মানে যে মহিলাটির আত্মা আছে, তার খোঁজ করে আপনাদেরকে এখানে শ্রাদ্ধ শান্তি করতে হবে তার নামে, তার আত্মাটাকে মুক্তি করতে হবে। একমাত্র এইটা উপায়। আর না হলে যদি কুয়ো আপনারা বন্ধ করেন, তাহলে আপনাদের বাড়ির 3 জনের মধ্যে একজনের মৃত্যু হবে। ভাবতে পারছো দর্শক বন্ধুরা? যেই কারণে আজ পর্যন্ত না কোন মহিলা ওর মধ্যে আছে, কার আত্মা
আজ পর্যন্ত না জানতে পেরেছে। কি করে জানবে? অনেক পূর্বে হয়েছে, আর কুয়োটা বহু বছরের পুরনো কুয়ো, বহু বছর, প্রায় কুয়োটা 70-80 বছরের ওপর বয়স। সেই কুয়োটা না জানতে পেরেছে কে ওখানে আটকে রয়েছে, কার আত্মা না বোঝাই করতে পারছে। এখন সেখানে গিয়ে বাপলির মা আমার সাথে কালকে রাতেই যোগাযোগ করেছেন, আজকেও কথা হয়েছে। বলছে আপনি একবার আসেন ম্যাডাম, আপনি এসে যদি কিছু করতে পারেন তবে আমি খুব তাড়াতাড়ি যাব, কিন্তু আমার এর মধ্যে কটা কাজ আছে, করে নিই, আমার বাইরেও যাওয়ার আছে এই মাসের শেষে। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। জানি সবারই ভয় লেগেছে, আর এই ঘটনাটা বাস্তব, কারণ আমার জীবনে এরকমই ঘটনা ঘটেছে। আসলে তোমরা দেখো না, আমি যখন এই ফোনটা দিয়ে কমেন্ট পড়ি আমার না পড়তে একটু অসুবিধা হয়, কারণ এই ফোনের লেখাগুলো দেখো একদম গুড়ি গুড়ি, দেখতে পাচ্ছ, একদম ছোট্ট ছোট্ট। আমি নামগুলো না সত্যি কথা বলতে আমি চোখে দেখতে পারি না। আচ্ছা, প্রথমে কমেন্ট করেছো বর্ষা সরকার বা রুমিতা ঘোষ, কৃষ্ণা ভৌমিক। কি বলেছো? সারাক্ষণ ভূত ভূত করছো, এবার তো তোমাকে ভূতে ধরবে। তারপর লিপিকা বেরা, দিদিভাই আমি বুঝতে পেরেছি দিদিভাই তুমি। তারপরে সুজাতা দাস, তারপর টিনা আচারিয়া, রমিতা ঘোষ, মাম্পি ঘোষ, শুভ নববর্ষ বোন তোমাকে, টুম্পা ঘোষ, তারপর অভিরূপ সর্দার, তারপরে হোয়াইট কিং বনু, তারপরে সর্বাণী ডেলি লাইভ থেকে কমেন্ট করেছো রেশমি লাক্ষ্মী ভট্টাচারিয়া, তারপরে কমেন্ট করেছো জয়িতা লাইফস্টাইল থেকে অভিরূপ, পায়েল রয়, স্বর্ণালী, রূপম, গেমার শুভ, সৌরভ সরকার ভাই, পুলক ভাই অনেকদিন পর ভাই কেমন আছো, তোমাকেও শুভ নববর্ষ। তারপর অভিরূপ আবার কমেন্ট করেছো প্যান্থার গেমিং ওয়াইটি, সন্তুর দুনিয়া, মৌসুমী অধিকারী, রীনা সিনহা, সন্তুর দুনিয়া, মৌমিতা ঘোষ, রাজীব জয়সওয়াল, মাম্পি ঘোষ, পুলক চক্রবর্তী, স্বপন রাউত, সন্তুর দুনিয়া, টিনা ঘোষ, বর্ষা সরকার, রাজীব জয়সওয়াল, বর্ষা সরকার, টুকু সাবারওয়াল, রেখা অধিকারী দিদিভাই, অ্যাঞ্জেলিনা সোরেন, সুমনা ভট্টাচার্য, অভিজিৎ দোলই, ভাস্কর অধিকারী ভাই, বর্ষা সরকার, পিন্টু ঘোষ, সোমা দাস, মিন্টু দাদাভাই, গীতা দাস, রত্না সরকার, রূপা দে, লিপিকা বেরা, আপনজন সাদা লাভ ভরিয়ে দিয়েছে, কালকে আমি সাদা পোশাক পরেছিলাম না তাই জন্য, ঋষিতা মালাকার, টুকু সাবারওয়াল, বর্ষা, দৌ টিম, নামটা দেখো দৌ টিম, তারপর মধুমিতা মাইতি, পাপ্পু ভাই, স্বর্ণালী, তারপর কমেন্ট করেছো রমিতা ঘোষ, তারপরে সুয়াস্তিক ব্যানার্জি, অপর্ণা রয়, রমিতা ঘোষ, অনেকগুলো কমেন্ট করেছো, পারমিতা সাহা, তারপরে শ্বেতা সাউ, অভিজিৎ দোলই, বন্দনা দাস দিদিভাই, সুপর্ণা দিদিভাই, হোয়াইট কিং বলু, রাজীব জয়সওয়াল, কৃষ্ণা মুখার্জি, সুজাতা দাস, সন্ধিয়া মণ্ডল, সিনার সুবীর, প্রদীপ দাস, নীলিমা সিংহ, কিষাণু মান্না, স্বর্ণালী, টুকু সাবারওয়াল, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আসলে এই মানে এর মধ্যে যে কমেন্টগুলো আসে না, এত ছোট ছোট নামগুলো আমি না দেখতে পারি না, আর এর না ব্রাইটনেসটাও নেই, অনেক পুরনো ফোন তো, আর যেটা আমার অ্যাকচুয়ালিও নিউ ফোন, সেটা দিয়ে আমি ভিডিও করছি, আইফোনটা আমি এখন ইউজ করছি না। তো যাই হোক, আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানিও, সাথে থেকো, দারুণ দারুণ ঘটনা আছে। আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল, সবাই খুব ভালো থেকো, চলো।